স্টেট বাসের জানলায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি, কিছুতে ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু। তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও। জানো, মূর্ত মানবতা। সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। জানো তাই টাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। নমস্কার। খাপছাড়া নিবেদিত কথকতা, মনের ঘরে শব্দের আড্ডা। কলকাতার যিশু, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই কবিতাটি আমার অত্যন্ত প্রিয়। সেই কবিতার শেষ দুটি স্তবক পড়ে আজকের কথকতার কবিতার আড্ডা শুরু করলাম। আসলে এক কিনার থেকে অন্য কিনারে হেঁটে যাওয়ার মধ্যে যে সাঁকোটা থাকে, সেখানেই আমাদের কবিতার যাপন, কবিতার সঙ্গে জীবনের সংযোগ। আর এই সংযোগ শুরু হয়ে যায় একেবারে শুরু থেকেই, অর্থাৎ বীজ থেকে, অঙ্কুর থেকে। যে অঙ্কুর প্রস্ফুটিত হয়ে ফুল হয়, ফল দেয়। জীবনের শুরুর দিক, কবিতা, ছড়া, কবিতার সঙ্গে পথ চলা। আজকে সেরকমই একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, যার সঙ্গে কবিতা একেবারে ছোট্টবেলা থেকে জড়িয়ে রয়েছে। সে নিজেও যদিও এখনো ছোটটি। হ্যাঁ, তার মেয়ে বেলায় রয়েছে, কিশোরী বেলায় রয়েছে। বলা ভালো কিশোরী বেলা থেকে ওই যুবতী বেলায় যাওয়ার ওই এক কিনার থেকে অন্য কিনারের রাস্তায় রয়েছে, পথে। আমাদের সঙ্গে রয়েছে রুমেলা। রুমেলাকে স্বাগত জানাই। নমস্কার। অনেক অনেক ভালোবাসা। কেমন আছো বলো আগে? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, তোমার এই জামার রংটা খুব সুন্দর। ধন্যবাদ, তোমাকেও খুব ভালো লাগছে। তো যেটা বলছিলাম রুমেলা, যে একদম ছোটবেলা থেকে আমরা যারা কবিতা শিখেছি, আমি শিখেছি, তুমি শিখেছো, তোমার সঙ্গে একটু আগে গল্প হচ্ছিল। হ্যাঁ, এবং কবিতা তো তোমার কাছ থেকে আজকে শুনবই, তবে এটা জানতে চাইবো যে তুমি বোধহয় অনেকটা ছোটবেলা থেকে কবিতা শিখতে শুরু করো, এবং হ্যাঁ। তারপর থেকে ধীরে ধীরে তোমার কবিতার প্রতি ভালোবাসা, সেটা কিভাবে তৈরি হলো? যখন আমার 5 বছর বয়স, তখন থেকে কবিতাটা শেখা। তারপরে যখন এই 7-8 বছর বয়স, তখন আমার যিনি এখনকার গুরু আন্তরিক এবং মধুমিতা বসু, তার সাথে পথ চলা। মধুমিতা দি আমাদের সকলের খুব শ্রদ্ধার মানুষ, এবং খাপছাড়া পরিবার যখন শুরু হয়েছিল, অর্থাৎ 2021-এ, তখন রবীন্দ্রনাথের একটি অনুষ্ঠান হতো প্রিয়তমহে। সেই প্রিয়তমহে শুরুই করেছিলাম আমরা মধুমিতা দি এবং আমাদের আরেকজন খুব কাছের এবং শ্রদ্ধার মানুষ তানিয়াদির সঙ্গে। মধুমিতাদির আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে রয়েছে, তাই মধুমিতাদির ছাত্রী আজকে আমাদের সঙ্গে এসে আড্ডা দিচ্ছে কবিতার এই কথকতায়, খুব ভালো লাগছে। সেখান থেকে তারপর ম্যামের সাথে চলতে চলতে যখন ক্লাস 4-5-এ উঠলাম, তখন মনে হলো যে, তখন আমার একটা সময় মনে হয়েছিল আমার ভালো লাগছে না। তারপর হঠাৎ করে কি হলো, তখন থেকে আমার বাংলা কথাবার্তা, বাংলা ভাষার ওপর একটা অদ্ভুত টান জন্মালো। আর সেখান থেকেই সেই টানটাকে আরও দৃঢ় করেছে কবিতা, কথা, সাহিত্য। আর সেখান থেকেই এতদিনের পথ চলা, আরও চলতে চাই। কি সুন্দর কথা বলো তুমি রুমেলা। তোমার কথা তো শুনবো, আমি মুগ্ধ হয়ে তোমার কথা শুনছি, তবে তার আগে তোমার একটা কবিতা দিয়ে শুরু করি। আচ্ছা, আমার প্রিয় কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তার কবিতা দিয়েই শুরু করি। সর্বহারা। বাহ, বলো। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবালির চর, ওরে পামর কে বেঁধেছিস
ওই চরে তোর ঘর, শূন্যে তরিতে দেয় সারা, হাট তুলে দে সর্বহারা, মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি, দুলিয়ে তরু কর। কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নায়ের মাঝি, নায়ের মাঝি, পাল তুলে তুই দে রে আজি, তুরঙ্গ এই তুফান তাজি তরঙ্গে খায় দোল। নায়ের মাঝি, আর কেন ভাই মায়ার নোঙর তোল, ভাঙন ভরা আঙনে তোর যায় রে বেলা যায়। মাঝি রে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায়, যায় চলে ওই সাথের সাথে ঘনায় গহন সাঙন রাতি, মাদুর ভরা কাঁদন পাতি ঘুমোস নে আর। হায় ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায়। হিরে মানিক চাসনি কো তুই, চাসনি তো 7 ক্রোড়, একটি ক্ষুদ্র মৃত পাত্র ভরা অভাব তোর। চাইলি রে ঘুম শ্রান্তি হরা, একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা, একটু কুটির দোর। আসলো মৃত্যু, আসলো জরা, আসলো সিঁধেল চোর। মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল। প্রলয় পথিক চলবি ফিরি, দলবি পাহাড় কানন গিরি, হাঁকছে বাদল ঘিরি ঘিরি, নাচছে সিন্ধু জল। চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল, চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল। অপূর্ব সুন্দর। তোমার কথা যেরকম আমি মুগ্ধ হয়ে শুনেছি, সেরকম তোমার কবিতাও আমি মুগ্ধ হয়েই শুনছিলাম। খুব ভালো লাগছে। রুমেলা, তোমার এই কবিতা এবং কথার সূত্র ধরেই আমার যেটা তোমাকে জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে, বললে যে বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং খুব দৃঢ়ভাবে তুমি সেই টান অনুভব করো, সেই থেকেই তোমার কবিতার সঙ্গে এত নিবিড় যোগাযোগ, এবং সেখানে অবশ্যই মধুমিতাদির একটি অনস্বীকার্য ভূমিকা রয়েছে। একেবারে যখন তুমি বোধহয় ক্লাস 2 থেকে আন্তরিকের সঙ্গে যুক্ত, শেখা শুরু করো, আন্তরিক নামটার সঙ্গেও কত আমাদের ভালোবাসা জড়িয়ে আছে, আন্তরিকতা, একদমই তাই। তো সেই সময় ঠিক কিভাবে তোমাকে বাংলা ভাষা আকৃষ্ট করলো? তোমার কি সাহিত্য বা কোন কবিতাগুলো পড়ে মনে হলো যে তুমি আরো বেশি পথ চলতে চাও কবিতার সঙ্গে? রবীন্দ্র সাহিত্য তো খুব ভালো লাগতো, তারপরে যত সময়টা যাচ্ছে আর কি, আমার স্বাধীনতা সংগ্রাম সেটা খুব ভালো লাগে। আর আমার প্রিয় স্বাধীনতা সংগ্রামী হচ্ছেন নেতাজি। তো নেতাজির যেই একটা আবহ, একটা আবেগ আছে, তো সেই আবেগ থেকে শুরু করে কিছুটা স্বাধীনতা সংগ্রামের কবিতা বা দৃঢ় বাংলা ভাষার কবিতা, যেমন রবীন্দ্র সাহিত্য আমি বললাম, বা নজরুল ইসলাম সেই আমাদের অগ্নিযুগের কবিতা, সেইখান থেকে এখনকার আধুনিক কবিতা। কিন্তু আমার বেশি ভালো লাগে রবীন্দ্র এবং নজরুল। তো রবীন্দ্র সাহিত্যের কথা যখন তুমি বললেই, তাহলে কি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা শুনতে পারি? একেবারে। রবীন্দ্রনাথ ঠাকুরের এখনকার আমরা যেই সময়ের মধ্যে আছি, তখনকার এই সময়ের মধ্যে মানুষের মধ্যে যেই বোঝাপড়াটা, সেটা আমাদের খুব প্রয়োজনীয় বা খুব মাথায় রাখতে হয়। তো সেই নামের থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে বোঝাপড়া, আমি এখন সেটাই বলছি। আহা, বলো। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকে আছে, কেউ বা শিখে পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরে।
মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয়, আর না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছুই অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহারে লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রুসাগর, তাহারে বাদ দিও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমের করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অসাধারণ! এই কবিতাটা তো আমার খুব প্রিয় কবিতা, এবং এইটা আমাদের অনেকের জীবনের মন্ত্রও বলতে পারো, যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কি হবে এত কিছু ভেবে, সত্যকে সহজে মেনে নেওয়াই তো সব থেকে বেশি শ্রেয়। এবং আমি এই প্রসঙ্গে আসি যে তোমার বয়সটা কম, কিন্তু তোমার ভাবনা চিন্তাগুলো কিন্তু বেশ ঋদ্ধ। তার কারণ তুমি এই যে সাহিত্য ভালোবাসো, কবিতা ভালোবাসো, কবিতার সঙ্গে তোমার জীবনযাপন। তুমি তো এখন ম্যাথস অনার্স নিয়ে পড়ছো। হ্যাঁ, আমরা অফ ক্যামেরা শুনছিলাম, এবং যখনই শুনলাম যে ওর বিষয় অঙ্ক, আমি ভাবছিলাম যে ওর থেকে কি একটু দূরে দূরে থাকবো। মজা করছি, কেননা অঙ্কে আমি খুব ভয় পাই। অঙ্কে আমি খুব কম নম্বর পেতাম, বলা ভালো শূন্যর থেকে একটু বেশি পেতাম। আর বরাবর আমি অঙ্কে খুব কাঁচা, মানে জীবনের অঙ্কেও আমি খুব কাঁচা। এই যে এই জীবন নিয়েই তো কথা হলো বোঝাপড়ায়, যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। সেরকম সত্যটাকে সহজে যখন তোমার মতো ছোট ছিলাম আমি মেনে নিতে পারতাম না। তোমাকে এই প্রসঙ্গে আমি জিজ্ঞেস করব যে এখন দেখো, আমি কবিতা প্রসঙ্গেই জিজ্ঞেস করছি। এখন ডিজিটালাইজেশন হয়েছে সব কিছু, ইভেন আমরাও এখন বসে আছি একটা ডিজিটাল চ্যানেলেই, খাপছড়া একটা ডিজিটাল চ্যানেল। কবিতা মানুষের কাছে অনেক সহজে পৌঁছে যেতে পারছে। আগে যেটা, যখন আমাদের বয়সটা অল্প ছিল, আমরা কবিতা শিখতে শুরু করি, তখন হয়তো যে কবিতা প্রতিষ্ঠানে কবিতা শিখছি তার অনুষ্ঠান ব্যতীত বা পাড়ায় কোনো অনুষ্ঠান হলো, রবীন্দ্র নজরুল সন্ধ্যা ইত্যাদি ইত্যাদি, সেরকম কোনো জায়গা ছাড়া আমরা মঞ্চ পেতাম না। কিন্তু এখন তুমি একটা ফোন সামনে রাখলে, একটুখানি একটা ক্যামেরা অন করে তুমি একটা কবিতা বলে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারো। সেইটা নিয়ে তোমার কি মনে হয়? যেহেতু তুমি বললে যে স্বাধীনতা সংগ্রামের প্রতি তোমার একটা মানে সেইটার প্রতি তোমার একটা স্পৃহা রয়েছে জানার, এবং নেতাজির মতো একজন দেশনায়ক তোমার আদর্শ বলা ভালো। সেই জায়গা থেকে দুটোকে কম্বাইন করে সবটার মধ্যে তো একটা বিপ্লব আছে। একদম, এইটা আমি তোমার কাছে একটু জানতে চাইবো। এই সাহিত্যের যে বিপ্লবটা, যেটা এক্ষুনি তুমি বললে, এই বিপ্লবটা হ্যাঁ এসেছে অবশ্যই খুব আমাদের কিছু
নতুন নতুন আমরা যারা ছোট শিল্পী, ছোট ছোট আমরা মানে শিশু, ছোট শিল্পী বা বড় শিল্পী তো ওইভাবে না, না, না। হয় না, তোমরা যারা বয়সে একটু ছোট। হ্যাঁ বয়সে হ্যাঁ। একটু ছোট, বা আমরা শিশু শিল্পী, হুম, তাদের ঠিক। ক্ষেত্রে তাদের জন্য তাদের কাছে এটা একটা বিরাট অগ্রগতির বিষয় যে তারা নিজেদেরকে প্রকাশ করতে পারছে, নিজেদের মতকে প্রকাশ করতে পারছে। কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে আমাদের যেই ঐতিহাসিক ধারা ছিল, ঐতিহাসিক সাংস্কৃতিক ধারা আছে আমাদের ভারতবর্ষে বা আমাদের বাংলায়, বাংলা সাহিত্যে বা বিভিন্ন বিশ্ব সাহিত্যে বা যে কোনো রকমের সাহিত্যে, আমাদের সেটাকে মাথায় রেখে সমস্ত কাজ, সমস্ত কিছু সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। সেইটুকু বিপ্লবটা যেন সেইখানে হয়, বিপ্লবটা আনতে গিয়ে যেন সেই সংস্কৃতির ধারাটা যেন পাল্টে না যায়, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আমরা যেটা চেষ্টা করি, আমরা যেভাবে শিখেছি আমরা সেই ধারাটাকেই বজায় রাখার চেষ্টা করি। এইবার তারপর বড় হতে হতে যেটুকু যা আসে। কি সুন্দর, আমি শুধু তোমাকে দেখছি, তুমি অল্প কথায়, স্বল্প কথায় কত স্পষ্টভাবে সত্যিটা মানুষকে বললে, আমাদের বললে। আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে ওদের থেকে। আমি প্রতিনিয়ত ওদের কাছ থেকে অনেক কিছু শিখি এবং আমার খুব ভালো লাগে ওদের সঙ্গে আড্ডা দিতে। বড়দের সঙ্গে আড্ডা দিতে একরকম লাগে, ভালো তো অবশ্যই লাগে, কিন্তু ওদের যারা একেবারে নবীন প্রাণ, যাদের মধ্যে এখন সেই মানে একেবারে এই যে ওর ভাবনাটা এত সুন্দর যে আমাদের যা কিছু রয়েছে, রত্ন রয়েছে যা কিছু আমাদের বাংলার সাহিত্যে, বিশ্ব সাহিত্যে, ভারতবর্ষের সাহিত্যে, শিল্পে, সংস্কৃতিতে, সেই সমস্তর ঐতিহ্যকে বজায় রেখে আমরা বিপ্লব করতে পারি। হ্যাঁ, পথ চলবো। এবং তোমার শব্দ চয়ন, তোমার শব্দ প্রয়োগও কত পরিমিত, কত সুন্দর, খুব ভালো লাগছে। আরেকটা কবিতা শুনি। হ্যাঁ, এবার একটু আনন্দের কবিতা বা একটু হাসির কবিতা। হ্যাঁ, অবশ্যই। আমার নিবেদনে ঐতিহাসিক জলসা, কবি ভবানী প্রসাদ মজুমদার। বাহ, শোনাও। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, গান জোর গেয়েছিল চেঙ্গিস খান। তাক দিন ধিন তাক তেরে কেটে ধিন, তবলাতে কে ছিলেন আলাউদ্দিন। টুংটাং টুংটাং টুং টুংটাং, পিয়ানো বাজিয়েছিল হিউয়েন সাং। সারেগামা পাধানিসা হারমোনিয়াম, মুমতাজ বেগমের ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 করতাল খোল। জলসাতে ছিল আরো মজার জিনিস, সব নাকি লিখে গেছে মেগাস্থেনিস, সব নাকি লিখে গেছে মেগাস্থেনিস। বাহ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, ওকি মারে আকাশে, মনের স্বাদ ভুলে গেছি। আমার মনে স্বাদ জাগে অনেক কিছুই বলতে, কিন্তু ওদের মতো এত সুন্দর আমার মুখস্থ বিদ্যা নয়, সেটার জন্যও ওদেরকে একটা বাহবা দেওয়ার প্রয়োজন। কবিতাটা এত সুন্দর তাল মিলিয়ে তুমি বললে। এই যে এই প্রসঙ্গে আবার আসি, যে গদ্য কবিতা না পদ্য কবিতা, মানে একেবারে ছন্দের কবিতা না গদ্য কবিতা, কোনটা ভালো লাগে? আমি বলবো দুটোই। দুটোই বলতে ভালো লাগে। যখন একটু মনটা একটু গান গাইতে ইচ্ছে করে, আমি একেবারেই বেসুরো, আমার গলায় গান আসে না, কিন্তু বন্ধুদের দেখে, আমার অনেক ভালো সঙ্গীত শিল্পী বন্ধুরা আছে, তারা সবাই, আমরা সবাই শিশু শিল্পী যদিও, তো তাদের দেখে আমার যখন একটু গান পায়, গান গাইতে ইচ্ছে করে, তখন মনে হয় একটু তালের কবিতা বলি, একটু গান করি। তারপর আবার মনে হয় না, আমাদের তো গদ্য কবিতা একটা বিরাট বড় সম্পদ। যেই রবীন্দ্র সাহিত্যেই যদি আমরা দেখি, কথা ও কাহিনী বা লিপিকা, সেখানে যেই গদ্য কবিতা আছে, যেমন তোতা কাহিনী বা লিপিকাতে আরো সুন্দর সুন্দর আছে। মেঘলা দিনে, একটি চাউনি, তারপরে আমার খুব মনে পড়ছে রথযাত্রা, ঠিক, তারপর কর্তার ভূত, এটা তো খুবই প্রাসঙ্গিক। তো সেই গদ্য কবিতাও পড়তে খুব ভালো লাগে, যেন একটা গল্প বলা, গল্পর মধ্যে দিয়ে কথা বলা। একদমই তাই। আচ্ছা, আরেকটা কবিতা শুনি। হ্যাঁ, আরেকটা কবিতায় আমি যাই। আমরা তো ঘুরতে খুব ভালোবাসি, একটু এবার আমি তো এখানে আজকে তোমার সঙ্গে গল্প করতে এসেছি, এটা একটা ঘোরাই বলতে পারি। তো সেই ঘোরার ক্ষেত্রেই আমি একটু ঘুরতে যাওয়ার কবিতা বলি। তুমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা বললে, আমিও ঘুরতে যাওয়া নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ছুটির মজা। বাহ।
একদিন ছুটি পেলে, একদিন ছুটি পেলে, একদিন ছুটি পেলে শহর পেছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চায়? পিকনিকে বারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিয়ে ছুট দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার, সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন যেন টিকি 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 ঢিকি ঢিকি পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক, আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন। ঠিক 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 ঠিক, 1 পা হাঁটুতে তুলে আরেক পায়ের চুমুক লাগাবো ভাঁড়ে গরম চায়ের। ঝিক 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 ঝিক, কত লোক মাঠ ঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি। ঠিক 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 ঠিক, 7টা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালই চলে যাব শিমুলতলায়। ঠিক 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 ঠিক, রোগা নদী, শালবন, লাল মাটি আর উটের কুজের মতো ছোট্ট পাহাড়। ঠিক 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 ঠিক, সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। ঠিক 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 ঠিক। বাহ, আমার মনে হলো আমি সত্যি কোথাও বেড়াতে যাচ্ছি তোমার সঙ্গে। এবং এই যে এই ছুটির মজা, এই মজাটা আমরা তো পেতে চাই, কিন্তু সেটা তো সবসময় কাজের চাপে হয় না। তাই জন্য তুমি যে কথাটা শুরুতে বললে কবিতা বলার আগে, যে আজকে এই গল্প কবিতার আসর, এটা তো একটা ঘোরাই। আমার কিন্তু তোমার সঙ্গে মনে হলো আমি ঘুরেই এলাম, এখান থেকে আমি সেই নির্যাসটুকু নিয়ে নিলাম। সাহিত্যের পাতায় আমরা সবসময় ঘুরতে বেরোই। ঠিক 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 ঠিক। আচ্ছা, এবার কি শুনবো বলো? এইবার আমি একটু এখনকার সময়ের অনুযায়ী একটা কবিতা বলি। বলতে হয় সুবোধ সরকার রচিত ময়ূরপঙ্খী। বাহ। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম কি নাম কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট ছোট হাত, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূর মা, তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছ? জিজ্ঞাসা করলো সমস্বরে 3 জন। আমি বললাম দেখেও এসেছি। যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুট্টে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে, চুমুয়ে চুমুয়ে তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা রোরোবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছ? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে প্রতিধ্বনি এসে বহুদূর থেকে জিজ্ঞাসা করলো, আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার ফুটপাত থেকে ছোট ছোট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ? বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে কাকভোর, ফুটপাত আর ফুটপাত, ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি? পারি নাকি?
রুমেলা প্রশ্ন রাখলো আপনাদের কাছে, আমরা কি সত্যি পারি না? পারি, একটু ভালো করে ভেবে দেখলেই পারি। আর সেই জন্যেই কথকতায় এগুলোই আমাদের বার্তা। আমরা যেন সেই ময়ূরপঙ্খীদের দুটো ডানা দিতে পারি, যেই ডানায় ভর করে তারা পাখির মতো আকাশের আলো পাবে এবং বাড়ির ঠিকানা। আজকে রুমেলার সঙ্গে আড্ডা দিয়ে আমার খুব ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে। এবং ওই যে বললাম আমি বারবার শিখি তোমাদের থেকে, আজকেও আমি অনেক কিছু শিখলাম তোমার কাছ থেকে। তোমার কথা বলার মধ্যে দিয়ে আমি অনেক কিছু জানলাম। তোমার কাছে শেষে আমার একটাই জানার, যে যেহেতু তুমি এত সুন্দর করে কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে ভাবছো, ম্যাথস অনার্স নিয়ে পড়ার পাশাপাশি, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা সেটা তো অবশ্যই গুরুজনরা বলে দেবেন। আর তবুও তোমার তো একটা ইচ্ছে আছে। হ্যাঁ, আমার ইচ্ছে অঙ্ক তো অবশ্যই, অঙ্ক নিয়ে আমি ওরে বাবা রে, আমি একটু শিক্ষিকা হতে চাই। তাই? হ্যাঁ, ওর মধ্যে কিন্তু একটা দারুণ শিক্ষিকা সুলভ গুণ রয়েছে। এই যে আমি বললাম যে ওর থেকে আমি এত কিছু শিখলাম, আমার কিন্তু বেশ মনে হচ্ছে তার মধ্যে আবার অঙ্ক। তুমি কি অঙ্কর শিক্ষিকা হতে চাও? হ্যাঁ, আচ্ছা, সেটাই চাও। সাথে কবিতা তো- শেখাতে? হ্যাঁ, কবিতা শেখাতে তো খুব ভালোই লাগে। আমি কবিতা শেখানোর চেয়ে বড় বলবো, আমি এই যে সাহিত্য নিয়ে আলোচনা যেটা আমরা করছি, বা যেরকম এই ধরনের কথকথায় যেরকম আমরা করছি, সেরকম ধরনের কোনো কথোপকথন একেবারে কবিতা শেখাতে বসছে। এইটা দারুণ বলে, তোমার সঙ্গে এটা আমার কি সুন্দর মিলে গেল জানো। আমি একটা স্কুল করব বলে ভেবেছিলাম কবিতার, আমি নাম দিয়েছিলাম প্রথমে কথকতা, এই কারণেই যে যেন কথোপকথনটুকু থাকে, শুধু কবিতার ওই প্রথাগত শেখা নয়। এবং আমি জানি যে তুমি যেখানে শিখছো আন্তরিকে, সেইটা আন্তরিকেও রয়েছে। এই জন্যেই বোধহয় তোমরা এত সুন্দর করে শিখতে পারছো। মানে মধুমিতাদির কাছ থেকে এই সুন্দর, মানে কবিতা শুধু কবিতা নয়, দিদির কাছ থেকে তোমরা আরো অনেক কিছু শিখছো, যেটা তোমাদের পথ চলায় কাজে লাগছে। হ্যাঁ, আমাদের কথা বলা তো আমাদের কাজ। কথা বলা, কবিতা বলা, সাহিত্য নিয়ে আলোচনা করা, তার মাঝে আমরা নাচও করেছি, আমরা কাব্য নৃত্যায়ন অনেক কটা করেছি, শ্রুতি নাটক তো আছেই। এইভাবেই সব মিলিয়ে কথা বলাটাই যেন সার। ঠিক, কথা এটা তো বলতে ভালো লাগে। হ্যাঁ, শিল্প। কথা বলার মতো দারুণ শিল্প তো আর কিছু নেই। এই শিল্পটা কিন্তু রুমেলা খুব সুন্দর আয়ত্ত করেছে। রুমেলার আগামী দিনের শ্রীবৃদ্ধি কামনা করি, যেন খুব সুন্দর হয় ওর জীবন, এবং যে ফুলে ও ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে, সেই ফুল যেন সুন্দরভাবে ও নিজেই নিজেকে লালন করে, পালন করে, এবং কবিতাময় যাপন হোক। আর কথকতায় তোমার সঙ্গে তাহলে আরেকদিন এই সাহিত্যমূলক একটি আলোচনায় তোমাকে আমরা পেতে চাইবো, সেই আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখলাম। আমরা তোমাকে পেয়ে খুব খুব আনন্দ পেয়েছি। দর্শকরা রুমেলাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। ভালো থাকবেন। রুমেলার সঙ্গে আজকে কথকথায় মনের ঘরে শব্দের আড্ডা এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের পর্বে।